জি আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। হোপফুলি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকে আমরা অনেক দিন পরে কিন্তু লাইভে আসলাম, বেশ অনেকটা সময় পরে। সো রিকোয়েস্ট করবো আপনাদের প্রত্যেকে কিন্তু আপনারা লাইভটি একটু কষ্ট করে শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডদের জন্য, ইভেন আপনাদের যারা কলিগ আছে বা ক্লাসমেট আছে সবার জন্যই। মানে এই ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট এই জন্য যে আজকে আমরা বিসিএসের সিলেবাসটা অ্যানালাইসিস করতে যাচ্ছি। আই রিপিট, আজকে আমরা বিসিএসের সিলেবাসটা অ্যানালাইসিস করব। তো বিসিএসের সিলেবাসটা এটা অ্যাকচুয়ালি ইংলিশ ভার্সন হয়। এখানে কিন্তু মানে অনেকেই বুঝতে প্রবলেম হয়। যদি এটা বাংলা হতো তাহলে আরেকটু ভালো হতো। মানে আমার প্রশ্ন হচ্ছে যে ইংলিশ ভার্সন থেকে কয়টা স্টুডেন্ট যায় বিসিএসে? খুব কম যায়। সো আপনি কেন কোয়েশ্চেনটা ইংলিশ ভার্সনে করবেন? আমি ম্যাথ করছি বাংলায়, কিন্তু সিলেবাসটা হচ্ছে মানে ইংলিশ ভার্সনে। সো এখানে কিন্তু আমি এটা অপোজ করছি। আমি যদি পিএসসিতে মানে রিকোয়েস্ট করার চান্স থাকতো আমি বলতাম যে আপনারা মানে সিলেবাসটা যাতে বাংলা করেন সবার জন্য ভালো হয়। ফাইন, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে বিসিএসের যে সিলেবাসটা, এখানে অনেকগুলো টার্ম আছে। আজকে আমরা প্রত্যেকটা টার্ম নিয়ে আলোচনা করব, কি কি আছে সিলেবাসের মধ্যে, এবং প্রত্যেকটা টার্ম হোয়াইট বোর্ডে বা ব্যাখ্যা করব। শুধু সিলেবাসটা যে বুঝাই দিব তাই কিন্তু না, পুরো জিনিসটা আমরা এলাবোরেটলি ডিসকাশন করতে মানে ট্রাই করবো, ইনশাআল্লাহ সঙ্গে থাকবেন। সো একটা ব্যাপার নিয়ে আমরা আরম্ভ করতে চাই, সেটা হলো যে বিসিএসের রিটেন ম্যাথে কেউ যদি মানে 50-এর মধ্যে 15-এর কম পায় তাহলে কিন্তু সে ওই সাবজেক্টে ফেল। আমি আবারও বলছি, রিটেন ম্যাথে 50-র মধ্যে কেউ যদি 14 পায় তাহলে এই 14 কিন্তু নাই, তার নাই হয়ে যাবে, মানে সে কিন্তু ফেল। ফেল মানে সে 15-এর কম পেলে মানে 30% মার্কস, কোনো সাবজেক্টে কেউ যদি 30%-এর কম মার্কস পায় তাহলে কিন্তু সে কিন্তু ওই সাবজেক্টে ফেল। মানে সে আর যাই পাক, মানে 30%-এর নিচে সে যদি 28% মার্কস পায় ওই সাবজেক্টটাই তার বাদ। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। 37তম বিসিএসে মানে সিট সংখ্যা কম ছিল, সেখানে 25% স্টুডেন্ট, মানে অবিশ্বাস্য হলো সত্যি, 15-এর কম পেয়েছে। বিলো 15 তারা 15-এর কম পেয়েছে 25% স্টুডেন্ট 37 বিসিএসে। বিশাল বড় একটা সংখ্যা, কিন্তু খুবই টাফ ছিল কোয়েশ্চেন 37। ইভেন এই 37 কোয়েশ্চেনটা কিন্তু 35 থেকেও টাফ ছিল। আমি বলছিলাম বিসিএস এর রিটেন ম্যাথের কথা। সো এরপরে 38 কিন্তু সহজ করেছে অ্যাভারেজ, 40 কিন্তু সহজ করেছে অ্যাভারেজ, মানে সহজও না কঠিনও না, কিন্তু এইটা ব্যাপারটা এইটা। এখন আপনি সে ফর এক্সাম্পল ম্যাথে খুবই দুর্বল, আপনি চাইলে পুরো বিসিএস এর রিটেন ম্যাথ বাদ দিয়েও কিন্তু আপনি চাইলে মানে রিটেন পাস করতে পারবেন। কিভাবে? আপনি যদি 450 পান 900-এর মধ্যে, তবে কিন্তু আপনি অ্যাকচুয়ালি বিসিএস এর রিটেন ম্যাথে আপনি পাস করে গিয়েছেন, এক বাক্যে শেষ, আপনি পাস। আচ্ছা, কিন্তু দুঃখের বিষয় হলো যে এখন কিন্তু আর আগের মতো কিন্তু আর কোনো কোটা সিস্টেম নাই, যে আপনার দাদা মুক্তিযোদ্ধা, বাবা মুক্তিযোদ্ধা বা এরকম মুক্তিযোদ্ধার কিন্তু কোনো সিস্টেম নাই। সো তার মানে আপনি যে 450 পেলেই কোটার জোরে যে আপনি ক্যাডার হয়ে যাবেন ওই দিন কিন্তু শেষ। খুবই ফ্রি অ্যান্ড ফেয়ার একটা এক্সাম, যে আপনি কোটা দিয়ে কিন্তু আর চাকরি পাচ্ছেন না নিশ্চিত। সো 450 পেলেই যে আপনি চাকরি পাবেন তার কোনো নিশ্চয়তা কিন্তু নাই। ইভেন শিক্ষা ক্যাডার হলেও কিন্তু লাভ নাই। মানে আপনি যদি ফার্স্ট চয়েস দেন যে শিক্ষা ক্যাডার, তারপরেও কিন্তু আপনি অ্যাকচুয়ালি 450 দিয়ে আপনি ক্যাডার হতে পারছেন না। সো 450 কিন্তু কোনোভাবেই সেফ মার্কস না। তার মানে আপনি রিটেন পাস করেও কিন্তু কোনো লাভ নাই, মানে আপনি অনেক দূরে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন, এটা হচ্ছে ব্যাপার। এখন যদি কারো ফার্স্ট চয়েস থাকে, আমি আবারও বলছি, আর রিকোয়েস্ট করবো কিন্তু অবশ্যই লাইভটি একটু শেয়ার করে দিবেন। রিকোয়েস্ট করবো লাইভটি অবশ্যই শেয়ার করে দিবেন, সবার জন্য কিন্তু উপকার হবে লাইভটি। আচ্ছা, এখন ব্যাপার যেটা হলো যে আপনি 450 পেলেন। এখন যাদের ফার্স্ট চয়েস, মানে আমি আবারও বলছি, আমি ম্যাথ নিয়েই পুরো ডিসকাশনটা করব। পুরো আমার হাতে কিন্তু পুরো সিলেবাসটা কিন্তু আছে, আমি কিন্তু প্রিন্ট করে নিয়ে আসছি, বাট একটু ব্যাকগ্রাউন্ডে কিছু কথা না বললে কিন্তু না। আচ্ছা, এখন যাদের ফার্স্ট চয়েস ফরেন অ্যাডমিন অথবা পুলিশ, আমি আবারও বলছি
ফরেন, অ্যাডমিন অথবা পুলিশ যাদের ফার্স্ট চয়েস, মানে এই কম্পিটিশনটা শুরুই হয় 570 পর থেকে। মানে আপনি ফরেন, অ্যাডমিন বা পুলিশ আপনি টিকবেন, আপনি ক্যাডার হবেন কি হবেন না, এই মার্কসটা শুরুই হয় 570 অ্যাটলিস্ট 550 পর থেকে। তার মানে 450-এর পরেও আপনাকে আরো 100 মার্কস পেতে হবে, ক্রুশাল 100 মার্কস, শুধুমাত্র আপনি কম্পিটিশনে ফাইট করার জন্য। আর ওই 100 মার্কস পেতে গেলে বিসিএস রিটেন ম্যাথটা সবচেয়ে ক্রুশাল পার্ট, সবচেয়ে ক্রুশাল। কেন? কারণ একমাত্র সাবজেক্ট বিসিএস রিটেন ম্যাথ যেখানে আপনি ফুল অ্যান্সার করেও 50 মার্কসের অ্যান্সার করেও কিন্তু আপনি 0 পেতে পারেন। আপনি অ্যান্সার করেছেন 50 মার্কস, কিন্তু কোনো ম্যাথ আপনার মিলল না, হইল না, এখানে কিন্তু 2-এর মানে 5-এর জায়গায় 2 দিবে, 3 দিবে, 2.5 দিবে, কোনো চান্স নাই। হলে ফুল মার্কস, না হলে 0, এটা। সো এমন একটা অবস্থার উপর দাঁড়ায় আপনি কিন্তু খুব অবহেলা করতে পারেন না। হয় খুব ভালো করে ম্যাথ শিখতে হবে, না হলে ম্যাথ বাদ দিতে হবে আপনার, আপনি আদৌ ম্যাথ শিখতে পারবেন না। আচ্ছা, রাইট, এগুলো অ্যাকচুয়ালি অবস্থা, যে ম্যাথটা কিন্তু খুবই সিরিয়াস পার্ট। তাহলে আমরা আর কথা না বাড়িয়ে চলুন তাহলে আমরা এবার সিলেবাসটা ডিসকাশন শুরু করে দিই। আপনারা অনেকে ওয়েট করছেন যে সিলেবাস আমরা অলরেডি 5 মিনিট বলেছি। সো 50 মার্কসের মধ্যে যাদের ফরেন, অ্যাডমিন এবং পুলিশ ফার্স্ট চয়েস, ফরেন, অ্যাডমিন অথবা পুলিশ, সো আপনাকে 50 মার্কসের মধ্যে অফকোর্স 40+ পেতেই হবে। আপনাকে অ্যানি ওয়ে অ্যানি কস্ট 40 নিচে আপনি পেয়ে আপনি ফরেন, অ্যাডমিন, পুলিশ আশা করা খুব সো টাফ, কারণ সবাই কিন্তু অন্য অন্য সাবজেক্টে ভালো করবে। আপনি এখানে যদি আমি বলি 37-এ যে অ্যাডমিনে ফার্স্ট হয়েছিলেন, 37-এ যে অ্যাডমিনে ফার্স্ট হয়েছিলেন বুয়েটের তকি ভাই, তিনি কিন্তু উনি তো বুয়েটের স্টুডেন্ট ছিলেন, এনিওয়ে তিনি কিন্তু ম্যাথে 48 পেয়েছিলেন, 50-তে 48 পেয়েছিলেন। 37-এর কথা বলছি আমি, 37-তে উনি কিন্তু 50-এ 48 পেয়েছিলেন, এমন একটা পরীক্ষায় যেখানে 25% স্টুডেন্ট, আরো বেশি হবে আর কি, 30%-এর মতো, যারা 15-এর কম পেয়েছিল ওই পরীক্ষায়। 37 ভয়াবহ ডিজাস্টার ছিল ম্যাথে। 37 মানে 5-এর চেয়ে কিন্তু টাফ ছিল ওই কোয়েশ্চেনটা। আচ্ছা, এখন ব্যাপার যেটা হলো যে আপনাকে ম্যাথে আসলে খুব ভালো হইতে হবে, খুব ভালো করতে হবে, এইগুলো আলটিমেটলি অবস্থা। সো আপনাকে 40 না 45 অন অ্যান অ্যাভারেজ কিন্তু আপনাকে পেতে হবে। তাহলে চলুন তাহলে আমরা এবার সিলেবাস নিয়ে ডিসকাশন করি। আমি কিন্তু সিলেবাসের প্রত্যেকটা লাইন পড়বো। ওয়ালাইকুম আসসালাম। আমি কিন্তু সিলেবাসের প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বো, ইংলিশ ভার্সন আমি বাংলাটা বুঝাই দিব একদম ওয়ার্ড বাই ওয়ার্ড। আমাদের টাইম লাগবে ম্যাক্সিমাম 15 মিনিট। আচ্ছা, ফার্স্ট অফ অল ম্যাথমেটিক্যাল রিজনিং। আচ্ছা, ফর বোথ জেনারেল অ্যান্ড টেকনিক্যাল অর প্রফেশনাল ক্যাডার। তার মানে হলো যে আপনি ম্যাথ, আপনি শুধু শিক্ষাকার ফার্স্ট চয়েস দিয়েছেন, আপনি শুধুমাত্র মানে আপনার ফার্স্ট চয়েস দিয়েছেন শিক্ষা ক্যাডার। আচ্ছা, যার ফার্স্ট চয়েস শিক্ষা ক্যাডার, তার মানে তিনি আর কোনো চয়েস দেন নাই, তার কিন্তু বাংলা সেকেন্ড পার্ট এবং বিজ্ঞান কিন্তু পড়া লাগবে না, তিনি কিন্তু এই 200 মার্কস তার সাবজেক্টে এক্সাম দিবেন। ওকে, কিন্তু আপনি শুধুমাত্র শিক্ষা ক্যাডার ফার্স্ট চয়েস দিয়েছেন, আর আপনি কোনো মানে জেনারেল ক্যাডার দেনই নাই, তারপরও কিন্তু আপনাকে ম্যাথ দিতে হবে। মানে এই 50 মার্কস কিন্তু আপনাকে অ্যান্সার করতেই হবে, আপনার কোনো চান্স নাই বাঁচার। এবার আপনাকে বলছে যে ম্যাথমেটিক্যাল রিজনিং ইজ বেসড অন দ্য প্রিন্সিপালস অফ লজিক। এই যে ম্যাথমেটিক্যাল রিজনিংটা, ম্যাথমেটিক্স সাবজেক্টটা, এটা ডিপেন্ড করে হচ্ছে লজিকের উপর। লজিক, সে ফর এক্সাম্পল আপনি একটা জ্যামিতি যদি আপনি ছবি এঁকে বুঝাই দিতে পারেন, যেভাবে আপনি বুঝাই দিবেন, লজিক মিললে ফুল মার্কস আপনি পাবেন। লজিক, আপনি লজিক, যেমন আপনি একটা ম্যাথ করবেন, সরল ম্যাথ, সরল বদমাসের নিয়ম অনুসারে। সো আপনি যদি লজিকগুলো না মিলে, সে ফর এক্সাম্পল আপনি সরল করবেন, সরল দেওয়া আছে বদমাস, সো আপনি কিন্তু এই যে নিয়মটা, লজিকটা আপনি কিন্তু ফলো করতে হবে, যে ব্র্যাকেট, অফ, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন, আপনি কিন্তু এগুলো ফলো করতে, মানে লজিক্যালি আপনাকে মিলতে হবে জিনিসটা। কোনো কিছু লজিক্যালি না মিলে তাহলে আপনি কিন্তু 0 পাবেন, লজিক্যালি মিললে আপনি ফুল মার্কস পাবেন, এটা একটা ব্যাপার। আচ্ছা, এবার আপনাকে বলা হলো যে আ সাউন্ড নলেজ অফ ম্যাথমেটিক্যাল রিজনিং
সাউন্ড নলেজ মানে আপনাকে ভালো নলেজ থাক, যেমন আপনাকে বলা হলো যে সাউন্ড স্লিপ মানে ভালো ঘুম, তো সাউন্ড নলেজ মানে এনাফ নলেজ থাকতে হবে of mathematical reasoning prepares not only to solve mathematical problems but also develops the intellectual ability to resolve problems in all sphere of public life. মানে আপনার এই যে ম্যাথের সেন্সটা, ওরা বলছে যে মানে আর কোনো সাবজেক্টের সঙ্গে কিন্তু এইরকম কথা বলা নাই যে আপনার শুধু যে আপনি পরীক্ষায় ভালো করার জন্য ম্যাথ শিখতে হবে তা কিন্তু না, আপনার কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু এই যে ম্যাথমেটিক্যাল রিজনিংটা, এই যে আপনার নলেজটা কিন্তু কাজে লাগবে, প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু আপনার কাজে লাগবে এইটা। এখন এটা আসলে কেন বললো, ম্যাথ আসলে কিভাবে প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগে, কিভাবে কাজে লাগে, আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। আমাদের বাংলাদেশে কিন্তু যারা আর্টসে পড়ে রাষ্ট্রবিজ্ঞান, আমি দেখি নাই কোথাও যে রাষ্ট্রবিজ্ঞানে ম্যাথ থাকে, কিন্তু বাইরে আপনি যদি একটা এমএস করতে যান, রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করতে যান, বা পিএইচডি তো অনেক দূরের কথা, আপনি যদি এমএস করতে যান মাস্টার্সে মানে রাষ্ট্রবিজ্ঞানে, তাহলে কিন্তু আপনাকে জিমেট দিতে হবে, জিমেট। এবং জিমেটে কিন্তু প্রচুর পরিমাণ ম্যাথ থাকে এবং কঠিন থেকে কিন্তু কঠিন ম্যাথ থাকে জিমেটে, কারণ বাইরে ইউএসএতে রাষ্ট্রবিজ্ঞানে এমএস করতে হলে সেখানে প্রচুর গ্রাফ থাকে, প্রচুর ম্যাথমেটিক্যাল টার্ম থাকে, যে ভালো ম্যাথমেটিক্স পারে না সে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে এমএস করতে পারবে না। যেমন অর্থনীতিতে কিন্তু ভালো ম্যাথ জানতে হয়, নাহলে আসলে সে কিন্তু অর্থনীতি সাবজেক্টে পাস করতে পারবে না। বাংলাদেশে কিন্তু আসলে ওইরকম হয় না বলে আমরা বুঝি না। সো এনিওয়ে, আপনি কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু এই ম্যাথটা কাজে লাগবে, এটা কিন্তু পিএসসি নিজে বলছেন, এটা আপনার পিএসসি নিজে বলছে যে ম্যাথমেটিক্সটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগবে। এবার বলছে যে অ্যান্ড টু অ্যারাইভ অ্যাট ইম্পর্টেন্ট অ্যান্ড ইমপার্সোনাল ইন্টেলেকচুয়াল ডিসিশন, ইন্টেলিজেন্ট ডিসিশনস, যে আপনাকে ডিসিশন আপনি মেক করবেন সেখানে কিন্তু আপনার এই ম্যাথমেটিক্সের যে নলেজ কিন্তু কাজে লাগবে। এটা আমি বলছি না, এটা সরাসরি কিন্তু পিএসসি তার সিলেবাসে বলছে যে আপনি ভালো করে ম্যাথ শিখেন, খুব মন দিয়ে ম্যাথ শিখেন, কি লাভ হবে, শুধু আপনি পরীক্ষা ভালো করবেন তা না, আপনার প্র্যাকটিক্যাল লাইফে এবং যে কোনো বড় বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে এই ম্যাথটা দারুণভাবে হেল্প করবেন। ফাইন, এই ছিল ফার্স্ট প্যারা, মানে পিএসসি সিলেবাসে এই ছিল ফার্স্ট প্যারা। এবার সেকেন্ড প্যারা বলছে যে দ্য এক্সামিনেশন ইন ম্যাথমেটিক্যাল রিজনিং উইল টেস্ট দ্য অ্যাবিলিটি অফ দ্য ক্যান্ডিডেট টু অ্যাপ্লাই নলেজ অফ ম্যাথমেটিক্স অ্যান্ড ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যাকুয়ার্ড আপ টু সেকেন্ডারি লেভেল। সেকেন্ডারি লেভেলটা হচ্ছে যে মাধ্যমিক, এটা কিন্তু হায়ার সেকেন্ডারি না, সেকেন্ডারি লেভেল পর্যন্ত কিন্তু আপনাকে টেস্ট করা হবে। সেকেন্ডারি লেভেল মানে মাধ্যমিক, মাধ্যমিক পর্যন্ত কিন্তু আপনাকে টেস্ট করা, মানে মাধ্যমিকের যে ম্যাথের সিলেবাসটা আছে ওরা বলছে এই সিলেবাসটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের পিএসসির ম্যাথের সিলেবাস। মাধ্যমিক মানে 6 থেকে 10, এর বাইরে কিন্তু যাবে না, মানে 11-12 এর কোনো ম্যাথ কিন্তু এখানে দিবে না। এটা কিন্তু পিএসসি কমিটমেন্ট করেছে, শর্ট মানে সে নিজেই স্বীকার করেছে যে আমরা 6 থেকে 10 এর বাইরে কোনো ম্যাথ দিব না, আপ টু মানে সেকেন্ডারি লেভেল পর্যন্ত এইটা। আচ্ছা ফাইন, তার মানে আমরা বলতে পারি যে অ্যাকচুয়ালি 6 থেকে 10 এর বাইরে আপনাদের আর কোনোভাবে কিন্তু ম্যাথ প্র্যাকটিস করার দরকার পড়বে না, এর বাইরে ম্যাথ আসবে না। আচ্ছা, স্পেশালি টু কনসেন্ট্রেট অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড প্রবলেম। আচ্ছা, সো কি কি থাকবে সেই প্রবলেমগুলো, ফার্স্টে বলছে যে তাহলে সিম্পলিফিকেশন। এবার নাম্বার 1 দেখেন কতগুলো টার্ম আছে, মানে কতগুলো পয়েন্ট দিয়েছে, মোট 12টা পয়েন্ট দিয়েছে, 12টা পয়েন্ট দিয়েছে। আমরা আজকে প্রত্যেকটা কিন্তু পয়েন্ট নিয়ে ডিসকাশন করব। আচ্ছা, একদম শেষে এটা কথা বলে নেই, মার্কস ডিস্ট্রিবিউশন, মানে কিভাবে মার্কস থাকবে, আমি একটু একদম লাস্টের পার্টটা একটা পয়েন্ট দেওয়া আছে, বলা আছে মার্কস ডিস্ট্রিবিউশন। কি বলা আছে যে ফুল মার্কস ইজ 50, তার মানে পরীক্ষার হলে গিয়ে আপনি দেখবেন না 60 মার্কস 40 মার্কস না, সিলেবাস আগে দেওয়া আছে, সিলেবাস চেঞ্জ হবে না, হইলে অনেক আগে বলে দিবেন। 12 কোয়েশ্চেন্স উইল বি সেট, স্পষ্ট বলে দিচ্ছে যে 12 কোয়েশ্চেন উইল বি সেট। 12 আপনাকে 12টা কোয়েশ্চেনের একটা সেট দেওয়া হবে, 12টা কোয়েশ্চেন থাকবে এর মধ্যে, ইচ ক্যারিং 5 মার্কস, প্রত্যেকটা কিন্তু কোয়েশ্চেনে 5 মার্কস থাকবে, প্রত্যেকটা কোয়েশ্চেনে 1 এ 5 মার্কস, 2 এ 5 মার্কস, 3 তে 5 মার্কস। আচ্ছা ফাইন, এখন ব্যাপার হলো যে ধরেন
1 নম্বর কোয়েশ্চেনে 5 মার্কস, বাট 1 নম্বর প্রশ্ন কিন্তু ক খ আসতে পারে, কতে 2 মার্কস, খতে 3 মার্কস এভাবে, বাট টোটাল মার্কস কিন্তু থাকবে 5, এর কমও থাকবে না, এর বেশিও থাকবে না, এটাই। আচ্ছা, দ্য ক্যান্ডিডেট উইল বি আস্কড টু অ্যান্সার এনি 10 কোয়েশ্চেন্স আউট অফ 12। যারা ক্যান্ডিডেট থাকবে, এক্সামিনি পরীক্ষার্থী যারা পরীক্ষা দিবেন, তাদেরকে বলা হবে যে ভাই আপনি 12টার মধ্যে আপনাকে অ্যান্সার করতে হবে 10টা কোয়েশ্চেন, প্রত্যেকটাতে 5 করে, টোটাল মার্কস হচ্ছে 50। এইটা আপনি 12টার মধ্যে থেকে ইচ্ছা মতো, নিজের ইচ্ছা মতো আপনি চুজ করতে পারবেন, যে কোনো 10টা, প্রত্যেকটা 5 মার্কস, মোট মার্কস 50। ওকে ফাইন, এই ছিল মার্কস ডিস্ট্রিবিউশন। আচ্ছা রাইট। আচ্ছা, সো আমরা কিন্তু অনেকগুলো কথা বললাম, এখন আমরা মূল টপিকে যাব। আসলে সিলেবাসটা কি কি বলছে, আমরা কিন্তু সিলেবাস নিয়ে এখনো অবধি ওইরকম আলাপ করতে পারি নাই। সো ফার্স্টে আপনাকে বলছে যে সিম্পলিফিকেশন অফ অ্যারিথমেটিক অ্যান্ড অ্যালজেব্রিক এক্সপ্রেশন। সিম্পলিফিকেশন মানে কি? এটা কিন্তু সরল, মানে আপনাকে সরল করতে দিবে। এখন বলবো যে অ্যারিথমেটিক অ্যান্ড অ্যালজেব্রিক এক্সপ্রেশন। এখন আসলে এক্সপ্রেশন মানে কি? এক্সপ্রেশন এক্সপ্রেশন হয়তো আপনি মনে করতে পারেন যে এটা অভিব্যক্তি বা প্রকাশ, তাই না? অভিব্যক্তি বা প্রকাশে আমি এক্সপ্রেস করলাম, এক্সপ্রেস থেকে এক্সপ্রেশন। আদৌ না, ম্যাথের ভাষায় এই কথাটার মানে হচ্ছে রাশি। তো রাশি কথাটার মানে কি? মানে ধরেন আমি বললাম যে ভাই বীজগণিতটা কি খায় না মাথায় দেয়, মানে বীজগণিতটা কি জিনিস, তাহলে আপনি কিভাবে প্রকাশ করবেন? আচ্ছা, আমি বললাম যে ভাই অ্যারিথমেটিক বা পাটিগণিতটা কি জিনিস, আমাকে একটু বুঝায় বলেন, তাহলে আপনি কি বলবেন? যে এটা কি খায়, মাথায় দেয়, শরীরে ডলে, নাকি উড়ায় দেয়, কি করে, কাজটা কি? সো আপনাকে অ্যালজেব্রিক মানে বীজগণিত, অ্যারিথমেটিক বা পাটিগণিত প্রকাশ করতে হবে আপনাকে। সো আপনি কিভাবে প্রকাশ করবেন? আচ্ছা, সে ফর এক্সাম্পল, তাহলে আপনি এখানে কিন্তু বলা হচ্ছে এক্সপ্রেশন মানে প্রকাশ, আপনাকে প্রকাশ করতে হবে, এখানে অন্য কোনো মিনিং দিলে হবে না। সো আমি বললাম যে ধরেন অ্যালজেব্রা বা বীজগণিত, এটা আপনি কিভাবে প্রকাশ করবেন? আচ্ছা, ধরেন অ্যারিথমেটিক, এটা আপনি কিভাবে প্রকাশ করবেন? আচ্ছা, ধরেন আমি বললাম যে আমার কাছে 5 টাকা আছে, আমার আব্বুর কাছে 3 টাকা আছে, আমাদের উভয়ের কাছে 8 টাকা আছে, সব মিলে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যারিথমেটিক এক্সপ্রেশন। অ্যারিথমেটিক মানে আপনি এভাবে প্রকাশ করবেন। যদি কেউ বলে আপনাকে ভাই পাটিগণিত জিনিসটা কি, তাহলে আপনি এভাবে প্রকাশ করবেন। আচ্ছা ফাইন, এবার আপনাকে বললো যে বীজগণিত জিনিসটা কি। আচ্ছা, তাহলে আপনি কি বলবেন? এই জিনিসটাই আপনি এভাবে লিখবেন, এইভাবে। মানে আমি বললাম যে 5 টাকা, 3 টাকা, কিন্তু আপনি কিন্তু অ্যাকচুয়ালি বীজগণিতে এই টাকা কথাটা লিখতে পারবেন না, এভাবে হবে না। তাহলে আপনি কি করবেন? ধরেন 5x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার ইকুয়াল 8x স্কোয়ার। এই যে আপনি এখানে x লিখলেন বা y লিখলেন বা z লিখলেন, এটার নামই কিন্তু হচ্ছে অ্যালজেব্রিক এক্সপ্রেশন বা বীজগণিতের প্রকাশ। সো নাম্বার 1 ছিল সিম্পলিফিকেশন অফ অ্যারিথমেটিক অ্যান্ড অ্যালজেব্রিক এক্সপ্রেশন, যে আপনাকে বীজগণিত এবং পাটিগণিতের সরল করতে হবে। সরল থাকে, আগে আসছে, মাঝখান দিয়ে এখন আসে না, বাট সিলেবাসে আসতে পারে। সো এইগুলো নাম্বার 1 শেষ। নাম্বার 1, এবার আমরা পেজ উল্টাচ্ছি। 8 নম্বর পেজ থেকে আমরা যাচ্ছি 9 নম্বর পেজে। হোপফুলি আপনারা ক্লাসটা এনজয় করছেন, আর রিকোয়েস্ট করবো ক্লাসে শেয়ার করে দিবেন। এবার আপনাকে বলা হচ্ছে যে ইউনিটারি মেথড। আচ্ছা, এই জিনিসটা অ্যাকচুয়ালি কি জিনিস? ইউনিটারি মেথড, আচ্ছা সংক্ষেপে হচ্ছে যে ঐকিক নিয়ম। নাম্বার 2তে বলা আছে ইউনিটারি মেথড। আচ্ছা, এখন ব্যাপার হলো যে এই ইউনিটারি মেথডটা আসলে কোত্থেকে আসছে? এটা আসছে অ্যাকচুয়ালি ইউনিট থেকে আসছে ইউনিটারি মেথড বা একক, যেটা অ্যাকচুয়ালি নিয়ম হলো ঐকিক নিয়ম। একক থেকে হচ্ছে ঐকিক নিয়ম। আসলে এই একক কথাটার মানে কি? মানে হলো ধরেন একটা গাড়ি প্রথম 10 ঘন্টায় যে স্পিডে চলতে পারবে বা যেটুকু ফিটনেস থাকবে, পরবর্তী 1000 ঘন্টায় কিন্তু ওইরকম ফিটনেস থাকবে না। বা একটা মানুষ প্রথম 10 ঘন্টায় যে এনার্জি নিয়ে দৌড়াতে পারবে, পরের 10 ঘন্টায় সে ওই এনার্জি নিয়ে দৌড়াতে পারবে না। বাট এই মেথডটা বলছে না,
ম্যাথ মানে মানুষ মানে রোবট, গাড়ি মানে রোবট, সব কিছু যতক্ষণই সে ড্রাইভ করুক বা চলুক সে একই এনার্জি নিয়ে চলতে পারবে, যেটা অ্যাকচুয়ালি বাস্তবতা বিরোধী। এটার নাম হচ্ছে একক, প্রতি ঘন্টায় একই এনার্জি সে পাবে। আচ্ছা, তো এখন ব্যাপার হলো যে ওরা লিখছে ইউনিটারি মেথড, এটা বলে কিন্তু শেষ, বাট এখানে কিন্তু আরো অনেকগুলো ব্যাপার আছে। কি কি আছে এখানে? নাম্বার 1 হলো যে স্পিড টাইম ডিস্টেন্স, স্পিড টাইম ডিস্টেন্স এটা কিন্তু এটার মধ্যে পড়ে, স্পিড টাইম ডিস্টেন্স। ওকে, মানে গতিবেগ, সময় এবং দূরত্ব। আচ্ছা ফাইন, এটা আসলে কি জিনিস? আচ্ছা কি কি থাকে? আচ্ছা এগুলো একটা, এরপরে থাকে আপনার কি কি, ধরেন টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ওয়ার্ক কাজ এবং সময়, এটাও কিন্তু এটার মধ্যে পড়ে। নাম্বার 2 হলো যে বোট অ্যান্ড স্ট্রিম, বোট অ্যান্ড স্ট্রিম মানে নৌকা এবং স্রোত, এটা কিন্তু এটার মধ্যে পড়ে। ওকে, এরপরে থাকে আপনার পাইপ অ্যান্ড সিস্টার্ন, পাইপ অ্যান্ড সিস্টার্ন মানে নল এবং চৌবাচ্চা, এটাও কিন্তু পড়ে ঐকিক নিয়মের মধ্যে। বাট দেখেন ওরা কত শেয়ানা, মানে আপনাকে বলছে ঐকিক নিয়ম, বাট এগুলো কিন্তু বলে নাই। এখন যে সিলেবাস বুঝে না সে বলবে কই আমাকে তো বলে নাই সময় দ্রুত গতিবেগ, আমাকে তো বলে নাই, এগুলো নাই, তাই না? আচ্ছা এখন তাহলে আমরা এই সময় দ্রুত গতিবেগের একটু বুঝবো আসলে এই জিনিসটা কি জিনিস, সময় দ্রুত এবং গতিবেগ জিনিসটা কি। ধরেন ঢাকা থেকে রাজশাহীর দূরত্ব 300 কিলোমিটার, আপনাকে একটা গাড়ি দিয়েছে, গাড়ির বেগটা হচ্ছে ঘন্টায় 100 কিলোমিটার, আপনাকে বললো যে কয় ঘন্টা লাগবে ঢাকা থেকে রাজশাহীতে পৌঁছতে, তাহলে 1 ঘন্টায় 100, পরের ঘন্টায় 100, পরের ঘন্টায় 100, মানে 3 ঘন্টায় আপনি 300 কিলো পৌঁছতে পারবেন। সো স্পিড, টাইম এবং ডিস্টেন্সে কিন্তু এই ধরনের ম্যাথগুলো থাকে। সেকেন্ড ধরেন কি বলবো, টাইম অ্যান্ড ওয়ার্ক, কাজ এবং সময়ের ম্যাথ। ধরেন একটা কাজ করতে 10 জন লোকের লাগে 10 ঘন্টা, তাহলে একজন লোকের লাগবে কতক্ষণ? একজন লোকের লাগবে 100 ঘন্টা। এরকম এই টাইপের ম্যাথ হলো কাজ এবং সময়ের অঙ্কন। আচ্ছা এরপরে কি বোট এবং স্ট্রিম, নৌকা এবং স্রোতের ম্যাথগুলো আসলে কেমন থাকে? আচ্ছা নৌকা এবং স্রোতের ম্যাথগুলো আসলে কেমন থাকে এখন আমরা জানবো সেগুলো। ধরেন সে ফর এক্সাম্পল আমার বাড়ি হচ্ছে চাঁদপুরে, মানে একটা নদীমাতৃক দেশ, চাঁদপুরের মানুষ ইলিশের দেশের মানুষ আলহামদুলিল্লাহ। সো আমি চাঁদপুর থেকে রওনা করেছি, ঢাকায় আমি আসব। একটা ব্যাপার খেয়াল করবেন এই ম্যাথগুলোতে, যে যদি কখনো দেখেন যে নৌকার চেয়ে যদি স্রোতের স্পিড বেশি হয়, বুঝবেন যে এটা ভুল, এটা অবাস্তব। আমি আবারও বলছি, যদি কখনো দেখেন যে নৌকার চেয়ে স্রোতের স্পিডটা বেশি, তাহলে ওই ম্যাথটা ভুল আছে। ধরেন আমি বললাম যে আমি চাঁদপুর থেকে ঢাকায় আসব, ধরেন চাঁদপুর থেকে ঢাকায় স্পিডটা মানে দূরত্ব হচ্ছে 100 কিলোমিটার নদীপথের দূরত্ব। তা এখন নৌকার মানে স্রোতটা চাঁদপুর থেকে ঢাকার দিকে আসছে, মানে স্রোতটা চাঁদপুর থেকে ঢাকার দিকে, তার মানে আমি লঞ্চের স্পিডটাও পাবো, সাথে কিন্তু আমি স্রোতের স্পিডটাও পাবো। এখন ধরেন লঞ্চের স্পিডটা হলো ঘন্টায় 15 কিলোমিটার, আর নৌকার স্পিড ধরেন ঘন্টায় 5 কিলোমিটার, তাহলে কত হলো 20 কিলোমিটার। তার মানে 20 মানে 5 ঘন্টা কিন্তু আমি 100 কিলো পৌঁছতে পারলাম। এটা হচ্ছে আমাদের এরকম থাকে ম্যাথগুলো, নৌকা এবং স্রোতের ম্যাথগুলো। এবার হচ্ছে পাইপ এবং সিস্টার্ন। আচ্ছা পাইপ এবং সিস্টার্নের ম্যাথগুলো খেয়াল করবেন যে এই ম্যাথগুলোতে মানে খুবই সেন্সিটিভ ম্যাথ। ধরুন আমি বললাম যে একটা ট্যাঙ্কি পূরণ করতে একটা পাইপের সময় লাগে 10 ঘন্টা। ওকে, ওই ট্যাঙ্কিটাই খালি করতে আরেকটা পাইপের লাগে 5 ঘন্টা। আপনাকে প্রশ্ন করলো যে যদি 2টা পাইপ একসঙ্গে ছেড়ে দেওয়া হয় তাহলে ওই ট্যাঙ্কি ভরতে কতক্ষণ সময় লাগবে? অ্যান্সার হচ্ছে জীবনও সম্ভব না, কারণ যেই পাইপটা ট্যাঙ্কি খালি করবে তার তো স্পিডটা দ্বিগুণ যে ট্যাঙ্কিটা ভরবে, তাহলে ওই ট্যাঙ্কি জীবনেও কিন্তু ভর্তি হবে না। সো এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে ভালো করে খেয়াল করতে হবে। তার মানে আমরা কিন্তু ঐকিক নিয়মে এই 4টা টার্ম কিন্তু ডিসকাশন করে ফেললাম। ওকে ফাইন, আচ্ছা রাইট, তাহলে এইগুলো আমাদের ঐকিক নিয়মের জিনিস। আমরা কি কি থাকতে পারে ঐকিক নিয়মে এই ধরনের ম্যাথগুলো আমরা আলাপ করলাম। এবার হচ্ছে অ্যাভারেজ, গড়। গড়, আচ্ছা গড়টা কেমন থাকতে পারে?
বয়সের গড় থাকতে পারে, সম্পদের গড় থাকতে পারে, এই দুই টাইপের গড় আসলে বেশি থাকে, গড়ের ম্যাথ। যেমন আমি বললাম ধরেন আমাদের ফ্যামিলিতে 5 জন মেম্বার, তো 5 জন মেম্বারের বয়সের যোগফলটা হচ্ছে 100 সে ফর এক্সাম্পল, তাহলে প্রত্যেকের গড় বয়স হচ্ছে 20 করে এরকম। আচ্ছা, সম্পদ সে ফর এক্সাম্পল যে আমাদের ফ্যামিলিতে সাপোজ ধরেন 10 লাখ টাকার অ্যাসেট আছে সে ফর এক্সাম্পল, মেম্বার 5 জন, তাহলে কিন্তু প্রত্যেকে 2 লাখ টাকা করে পাবে। ভেরি সিম্পল অ্যাজ ইট ইজ। আচ্ছা, এগুলো পার্সেন্টেজের ম্যাথ থাকে, মানে অ্যাভারেজের ম্যাথ থাকে, অ্যাভারেজ। আচ্ছা, এবার বলছে যে আপনাকে যে ম্যাথ থাকবে হচ্ছে পার্সেন্টেজের ম্যাথ থাকবে, পার্সেন্টেজ। সো পার্সেন্টেজের ম্যাথ কিন্তু বিসিএস এর রিটেন ম্যাথে আসে, বরাবরই কিন্তু আসে এই ম্যাথগুলো। পার্সেন্টেজের ম্যাথগুলো কিরকম, সে ফর এক্সাম্পল যে মানে এই যে একটু আগে প্রথমে পিএসসি বললো যে আপনার বাস্তব জীবনে কিন্তু ম্যাথের জিনিসটা কাজে লাগে। কিভাবে, এখন একটা বাস্তব এক্সাম্পল দেখুন। আপনারা 5 ফ্রেন্ড বসে আছেন, 5টা ফ্রেন্ড 5 জায়গায় চাকরি করেন, প্রত্যেকে কিন্তু প্রত্যেকের স্যালারি জানেন। আচ্ছা, এবার আপনারা বসে চটপটি খাচ্ছেন এবং প্রত্যেকে বলছেন, প্রত্যেকের বল যে তোর বেতন এই বছর কত টাকা বাড়ছে। কেউ বললো দোস্ত আমারটা বাড়ছে 5%, আমারটা বাড়ছে 6%, আমারটা বাড়ছে 7%। এখন আপনাদের কিন্তু ওই যে মিটিংয়ে কিন্তু আরো আশেপাশে অনেকে কিন্তু চা খাচ্ছে কিন্তু কফি কিন্তু খাচ্ছে। এখন আপনারা কিন্তু বুঝতেছেন যে কার বেতন কয় টাকা বাড়ছে। সাপোজ কার বেতন 1 লাখ টাকা, 5% বাড়ছে মানে 5,000 টাকা বেতন বাড়ছে। এখন এই 5% মানে যে 5,000 টাকা, এটা কিন্তু বাইরে কেউ বুঝবে না, আপনারা বুঝতেছেন। এই হচ্ছে আপনার কথা স্ট্যান্ডার্ড। সো আপনারা আলাপ করছেন, বাইরে কেউ বুঝতেছে না। আপনি বলছেন যে 5% বাড়ছে, 6% বাড়ছে, 2% বেতন বাড়ছে। এই যে পার্সেন্টেজের ইউজ করা একটা বাস্তব এক্সাম্পল এটা। এবার আপনাকে বললো যে সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাথগুলো কিন্তু পিলিতে আসে, বাট রিটেন পরীক্ষায় এই ম্যাথগুলো আসে না বললেই চলে। ইভেন ইন্টারেস্টের ম্যাথে কিন্তু খুব কম আসে, বাট আপনাকে কিন্তু সিলেবাসটা শিখতে হবে। এখন ধরেন সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্টটা আসলে কি জিনিস, আমি যদি এক বাক্যে বলি, আপনি যদি টাকা ব্যাংকে রাখেন তাহলে কিন্তু আপনাকে ব্যাংক সিম্পল ইন্টারেস্ট দিবে। সে ফর এক্সাম্পল আপনি 1 লাখ টাকা ব্যাংকে রাখলেন, বছরে আপনাকে 5% ইন্টারেস্ট দিবে, মানে ব্যাংক আপনাকে 5,000 টাকা দিবে। আচ্ছা, যদি আপনি টাকা ব্যাংক থেকে উঠান, লোন নেন, তাহলে কিন্তু ইন্টারেস্টটা পড়বে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। মানে আপনি টাকা ব্যাংকে রাখলে দিবে সিম্পল ইন্টারেস্ট, আর আপনি নিজে যদি ব্যাংক থেকে টাকা উঠান তাহলে কিন্তু আপনি পাবেন, আপনাকে দিতে হবে কম্পাউন্ড ইন্টারেস্ট। আচ্ছা, আমাদের এই বিসিএস এর কোর্সে মোট ক্লাস থাকবে 60 ক্লাস। ওকে, আচ্ছা, এবার আপনাকে বলছে যে এলসিএম এইচসিএম, গসাগু লসাগু কিন্তু ম্যাথ থাকবে। এলসিএম এইচসিএফ, গসাগু লসাগুর ম্যাথ থাকবে বিসিএস এর রিটেন ম্যাথে, এটা কিন্তু বলছে ওনারা। এখন গসাগু এবং লসাগু আসলে কি জিনিস, আমি বললাম যে 10 এবং 5-এর কত হবে গসাগু, কত হবে 1। আচ্ছা, 10 এবং 5-এর কত হবে লসাগু হবে 10। আচ্ছা, ফাইন। সো এই ধরনের ম্যাথ কিন্তু থাকবে, এত সহজ ম্যাথ থাকবে না এখানে, মানে আপনাকে আরেকটু কঠিন করে দিবে, বাট কনসেপ্ট হচ্ছে এইটা। এরপরে বলছে আপনাকে রেশিও অ্যান্ড প্রপোর্শন। রেশিও এবং প্রপোর্শন আসলে মানে কি, এই জিনিসটার অ্যাকচুয়ালি মানে কি, আমি যদি এক বাক্যে বলি, একটা ওয়ার্ডের মধ্যে, রেশিও মানে হচ্ছে অনুপাত এবং সমানুপাত, রেশিও প্রপোর্শন। আচ্ছা, রেশিও প্রপোর্শন, রেশিও মানে হচ্ছে অ্যাকচুয়ালি অনুপাত। আচ্ছা, আর প্রপোর্শন মানে হলো সমানুপাত। এই জিনিসটা আসলে কি জিনিস, এটা মানে হলো সমানুপাত বা সমান অনুপাত। আচ্ছা, ফাইন। সে ফর এক্সাম্পল আমি বললাম যে ধরেন 2 ভাই বোন, ধরেন সাপোজ বাবা আর ছেলে, তো বাবার বয়স 40, ছেলের বয়স 20, তাহলে কি বলবো যে ছেলের বয়স বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ। সো রেশিও জিনিসটা কিন্তু এই দুইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে, 2-এর মধ্যে, এর মানে কিন্তু রেশিও। আমি আবারও বলছি, রেশিও থাকবে 2-এর মধ্যে, 2 ক্রস করলে কিন্তু সেটা রেশিও থাকবে না, সেটা হয়ে যাবে সমান অনুপাত। আচ্ছা, ফাইন। তাহলে আমি বলতে পারি যে বাবার বয়সটা ছেলের বয়সের দ্বিগুণ, এর মানে হলো অনুপাত। তাহলে সমানুপাত কি, ধরেন ছেলে মেয়ে বাবা। আচ্ছা, এখন ধরেন এরকম, ধরেন ভাই বোন বাবা,
তখন ছোট ভাইয়ের বয়স 10, বোনের বয়স 20, বাবার বয়স 40। তো বোনের বয়স ভাইয়ের দ্বিগুণ, বাবার বয়স বোনের দ্বিগুণ। এই যে জিনিসটা মানে দ্বিগুণ দ্বিগুণ করে বাড়ছে, এর নাম হচ্ছে কিন্তু সমানুপাত, মানে একই অনুপাতে কিন্তু বাড়ছে। সো অনুপাত বললে আপনার 3 জন থাকতে পারে, 4 জন, 5 জন, মানে 2 এর উপরে 2 কোটিও থাকতে পারে। এটার নাম হচ্ছে সমানুপাত বা প্রপোর্শন, বাট রেশিও হতে হবে 2 এর মধ্যেই। ফাইন। সো এই টাইপের ম্যাথ কিন্তু থাকবে বিসিএস এর রিটেন ম্যাথে, আপনাদের শিখতে হবে। এবার বলা হচ্ছে আপনাকে প্রফিট এবং লস বা লাভ ক্ষতি। খুবই সিম্পল, আপনি 10 টাকা একটা প্রোডাক্ট কিনেছেন, আপনি বিক্রি করেছেন 15 টাকা, তাহলে 10 টাকায় 5 টাকা লাভ মানে 50% লাভ। এটা সো আমরা কিন্তু এতক্ষণ আলাপ করলাম হচ্ছে যে আপনার নাম্বার 2 কি কি ছিল। এখানে ছিল হচ্ছে ঐকিক নিয়ম ছিল, গড় ছিল, শতকরা ছিল, আবার সুদ ছিল, তারপরে গসাগু লসাগু ছিল, অনুপাত সমানুপাত ছিল, লাভ ক্ষতি ছিল। এই ছিল 2 নম্বর টপিক, 2 নম্বর পয়েন্ট ছিল এটা। আচ্ছা, এবার হলো যে 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টে কি কি আছে আমি একবার পড়ে ফেলি, তারপরে ডিসক্রাইব করব। অ্যালজেব্রিক ফর্মুলাস, ফ্যাক্টরাইজেশন অফ পলিনোমিয়ালস, লিনিয়ার অ্যান্ড কোয়াড্রেটিক ইকুয়েশনস, লিনিয়ার অ্যান্ড কোয়াড্রেটিক ইনইকুয়ালিটিস। শুনতে অনেক টাফ লাগে যে কি কি বাবা মানে মাথা ঘুরে যাচ্ছে, আসলে কিছুই কিন্তু না। ফার্স্ট অফ অল অ্যালজেব্রিক ফর্মুলাস মানে বীজগণিতিক সূত্র, ফর্মুলা। আপনাকে সে ফর এক্সাম্পল যে একটা সূত্র দিয়ে বললো, ধরেন এ কিউব প্লাস বি কিউব, ওকে রাইট। এটা যদি মান নির্ণয় সূত্র হয় তাহলে কি হবে, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ফাইন, এখানে আপনাকে ধরেন এ প্লাস বি এর মান দিল, এ বি এর মান দিল, বললো যে এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করেন। এটা হচ্ছে আপনার অ্যালজেব্রিক ফর্মুলা, বীজগণিতের সূত্র সেট করে দিবে, আপনি বসায় অঙ্ক করে ফেলবেন, শেষ। এবার হলো যে ফ্যাক্টরাইজেশন বা উৎপাদকের বিশ্লেষণ। কেমন জিনিসটা, আপনাকে বললো যে সে ফর এক্সাম্পল 10-এর আপনি উৎপাদকে বিশ্লেষণ করবেন, 10-এর মানে উৎপাদকগুলোকে আপনি ভাঙবেন। সো উৎপাদকে যে বলা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ, কথাটার মানে কি? কথাটার মানে হলো যে উৎপাদকগুলোর গুণফল, আর কিন্তু কিছুই না। আপনাকে যদি বলা হয় যে 10কে আপনি উৎপাদকে বিশ্লেষণ করেন, তাহলে কি হবে? ধরুন 10 ইন্টু 1 এটা রাইট, 2 ইন্টু 5 এটা কিন্তু রাইট, এরকম করে কিন্তু আপনি ভাঙাইতে পারবেন, রাইট। মানে উৎপাদকগুলোর গুণফল, এর মানে হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ, যেটাকে ইংরেজিতে বলে হচ্ছে ফ্যাক্টরাইজেশন। এবার আসছি যে লিনিয়ার অ্যান্ড কোয়াড্রেটিক ইকুয়েশন। মানে ইকুয়েশন 2 প্রকারের, একটা হচ্ছে আপনার লিনিয়ার ইকুয়েশন আর একটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। আচ্ছা, এখন লিনিয়ার অ্যাকচুয়ালি ইকুয়েশনটা কি জিনিস? মানে আসলে কিন্তু সহজ, মানে আসলে কিন্তু আপনি সবই জানেন, আসলে কিন্তু এগুলো সহজ, বাট যে ইংলিশ টার্ম, এই ইংলিশ টার্ম কিন্তু বলাতে আসলে ব্যাপারগুলো খুব টাফ হয়ে গেল। যে বাবা কি বললো কি রে, লিনিয়ার কি জিনিস রে, কোয়াড্রেটিক এটা আবার কি জিনিস? মানে শুনতে অনেক স্মার্ট লাগে, আসলে কিন্তু মানে মানে আলু দিয়ে কিন্তু চিপস বানানো হচ্ছে, আর কিছুই না। সো এনিওয়ে দেখুন কি বলা হচ্ছে আপনাকে। সো লিনিয়ার মানে এগুলো কিন্তু ইকুয়েশন, মানে কিন্তু সমীকরণ, এটা বুঝতে পারবে। এটা লিনিয়ার হোক আর কোয়াড্রেটিক হোক, দুইটাই কিন্তু ইকুয়েশন এবং সমীকরণ। সমীকরণ মানে কি? সমীকরণ মানে হলো যে সমান চিহ্ন থাকবে, এই পাশে থাকবে একটা রাশি, এই পাশে থাকবে কিন্তু আরেকটা রাশি, এবং এরা কিন্তু উভয়ের সমান হবে, এর মানে কিন্তু সমীকরণ। আপনার উভয় পাশ কিন্তু আপনার মিলতে হবে, লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। আচ্ছা ফাইন। আচ্ছা, বইয়ের আমি ব্যাপারটা পরে আসছি, বই তো অভাব নাই, আপনি বই কিনতেই পারেন, অনেক বই আছে বাজারে, বাট আপনাকে বুঝে বুঝে পড়তে হবে, আমি সেই আলাপে পরে আসছি। আচ্ছা, তাহলে লিনিয়ার যে মানে এটা আসলে কি জিনিস সংক্ষেপে বলি আমি, যেটা লিনিয়ার এটা সহজ। যদি আমরা যারা ধরেন যারা ম্যাথের স্টুডেন্ট না, আর্টসের বা কমার্স স্টুডেন্ট, তারা এক বাক্যে কি বলবে? লিনিয়ার মানে সহজ। আর যারা কোয়াড্রেটিক একটু কঠিন, আর মানে এভাবে বলা ঠিক হচ্ছে না, তারপরে সহজে আমরা বলতে পারি বোঝার সুবিধার্থে। আচ্ছা, এবার দেখুন কি বলা হচ্ছে আপনাকে লিনিয়ার। ধরেন আমি একটা এক্সাম্পল দিলাম, ধরেন এক্সাম্পল দিলাম লিনিয়ার, এটা বাংলা আমরা না জানি, দরকারই নাই আমাদের, একবার আমি ইংলিশটা শিখে ফেলি। আমি বললাম ধরেন 6, ধরেন 6a - 5 ইকুয়াল ধরেন 4a + 4।
খুব সহজ না জিনিসটা, দেখুন খুব সহজ না, এটা কিন্তু সমীকরণ, বাট এটা নাম দিয়েছি কি লিনিয়ার। খুবই সহজ, কিন্তু আপনাকে এখানে বলবো যে এর মানটা বের করে দাও, শেষ। আপনাকে বলবো যে এর মানটা বের করে দেন, এর মানটা, এটা মানে কিন্তু লিনিয়ার ইকুয়েশন। এবার হবে যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা মানে কি, কোয়াড্রেটিক ইকুয়েশনটা মানে কি। আমি একটা ইকুয়েশন লিখে নিয়ে আসতেন, আমি আপনাকে বললাম যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 6 ধরেন এরকম 0। সো এটা একটা ফর্মুলা এমন কিন্তু থাকে, ধরেন 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 6 এরকম। এটা হচ্ছে আপনার কোয়াড্রেটিক ইকুয়েশন। এখানে কিন্তু আপনাকে x এর মানটা কিন্তু বের করতে হবে। সো এই x এখানে যে এর মানটা, এখানে কিন্তু x এর মান কিন্তু সেম হবে না, দুই জিনিস। আমরা পরে যাবো সেই কথায়, বাট আমরা অন্তত একটুকু জানলাম যে লিনিয়ার ইকুয়েশনটা কি আর কোয়াড্রেটিক ইকুয়েশনটা আসলে জিনিসটা কি। আচ্ছা ফাইন, এবার বলছে আপনাকে যে লিনিয়ার অ্যান্ড কোয়াড্রেটিক ইনইকুয়ালিটিস। আচ্ছা, এখন আপনাকে বলছে লিনিয়ার অ্যান্ড কোয়াড্রেটিক ইনইকুয়ালিটিস, এর মানে কি। এখানে কিন্তু লিনিয়ার, এখানে কিন্তু আসছে, আগে ছিল সমীকরণ, এখন হবে অসমতা। আচ্ছা ফাইন, যারা এনরোল করেছেন, আমরা মানে 3টা ক্লাস নিব, এটা হচ্ছে সিলেবাস। আজকে আমরা নিচ্ছি বিসিএস এর রিটেন ম্যাথের উপরে, মঙ্গলবার নিব হচ্ছে মেন্টাল এবিলিটির উপর, বৃহস্পতিবার নিব হচ্ছে বিগত বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস। নেক্সট রোববার থেকে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি আমাদের বিসিএস এর রিটেন ম্যাথ যারা এনরোল করেছেন, পেমেন্ট করেছেন, তাদের নিয়ে ক্লাসটা হবে। বাট এই ক্লাসগুলো কিন্তু কম ইম্পর্টেন্ট না। আপনি যদি সিলেবাস নিয়ে আপনার ধারণা না থাকে, তাহলে আপনি আসলে কি করবেন। আচ্ছা ফাইন, তাহলে এইগুলো আলটিমেটলি অবস্থা। তার মানে অসমতা মানে আপনার উভয় পাশ সমান না। সে ফর এক্সাম্পল আমি বললাম যে এক্স হচ্ছে ধরেন 5 থেকে বড়, এক্স ইজ গ্রেটার দেন 5, তাহলে এক্স এর মান কত হবে, এক্স এর মান হবে অসংখ্য। যদি আমি বলি পূর্ণ সংখ্যায় 6 থেকে শুরু, এরপরে কিন্তু কোনো সীমা নাই। সো এটা কিন্তু অ্যাকচুয়ালি অসমতার কিন্তু একটা ম্যাথ। আচ্ছা, সো আপনাকে বলা হলো যে লিনিয়ার অ্যান্ড কোয়াড্রেটিক ইনইকুয়ালিটিস। আচ্ছা ফাইন, সো বরাবরের মধ্যে যেটা লিনিয়ারটা সহজ, আমি বললাম যে থ্রাইস এক্স লেস দেন 12, এটা হচ্ছে লিনিয়ার ইনইকুয়ালিটিস। আচ্ছা, এবার আমি বলবো যে কোয়াড্রেটিক ইনইকুয়ালিটিস কি হবে, ধরুন y x মাইনাস 2x স্কোয়ার প্লাস 2। সো এগুলো কিন্তু অসমতার চিহ্ন, এই যে গ্রেটার দেন, লেস দেন, এটা হচ্ছে আপনার অসমতার চিহ্ন। সো এটা হচ্ছে কোয়াড্রেটিক মানে ইনইকুয়ালিটিস, এটা হচ্ছে লিনিয়ার ইনইকুয়ালিটিস। আচ্ছা, এই দুই ক্ষেত্রে কিন্তু আপনাকে গ্রাফ ইউজ করতে হবে। গ্রাফ আপনি কিন্তু গ্রাফ দিয়ে এক্স এর মানটা কোথা কোন পর্যন্ত বাড়ছে বা কমছে এটা কিন্তু আপনাকে দেখাতে হবে। ফাইন, সো আমরা কিন্তু 3 নম্বর পয়েন্টে ছিলাম। 3 নম্বর পয়েন্টে আপনাকে বলছিল যে অ্যালজেব্রিক ফর্মুলাস, ফ্যাক্টরাইজেশন, লিনিয়ার অ্যান্ড কোয়াড্রেটিক ইকুয়েশন, লিনিয়ার অ্যান্ড কোয়াড্রেটিক ইনইকুয়ালিটিস, এই ছিল 3 নম্বর। এবার আমরা যাব হচ্ছে 4 নম্বরে। ওকে, আচ্ছা 4 নম্বরে বলা হচ্ছে আপনাকে যে সিস্টেমস অফ লিনিয়ার ইকুয়েশনস উইথ 2 or 3 আননোনস। ধ্রুবক থাকবে, আননোন থাকবে, 2টা অথবা 3টা আননোন থাকবে। আপনাকে বলছে যে লিনিয়ার ইকুয়েশনস, এগুলো হবে লিনিয়ার ইকুয়েশনস, এগুলো বলে নেয় কোয়াড্রেটিক ইকুয়েশনস। আবারও বলছি, আমরা যারা মাত্র জয়েন করলেন তাদেরকে বলছি আমরা কিন্তু বিসিএস এর রিটেন ম্যাথের সিলেবাস নিয়ে ডিসকাশন করছি। হোপফুলি আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে জিনিসটা। সো সিস্টেমস অফ লিনিয়ার ইকুয়েশনস ভালো করে বুঝেন। আপনাকে কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশন দিবে না যেখানে 2 or 3 আননোনস থাকবে, ওই ধরনের ম্যাথ আপনার করতে হবে না, যে করে লস, ওই ধরনের ম্যাথ পরীক্ষায় আসবে না। আচ্ছা, তার মানে লিনিয়ার ধরেন মানে সহজ, এরকম এক্স স্কয়ার থাকবে না। আচ্ছা ফাইন, ধরেন কেমন থাকবে, 4 নম্বরে কিন্তু একটা পয়েন্ট, 4 নম্বরে। সো ধরেন আমি একটা ম্যাথ দিলাম, ধরেন টুয়াইজ এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল 5, কোথাও কিন্তু এক্স স্কোয়ার নাই। ধরেন থ্রাইজ এক্স মাইনাস ওয়াই প্লাস টুয়াইজ জেড ইকুয়াল ধরেন -1, এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, এটা হচ্ছে আপনার 0। সো এখানে প্রতিস্থাপন, অপিনিয়ন অনেকভাবে কিন্তু আপনি ম্যাথগুলো করতে পারবেন। আপনাকে এক্স এর মান বের করতে হবে, এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান। বলছে 2 অথবা
একাধিক, 2 বা 3টা, বাট একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু লিনিয়ার। এই যে সিস্টেমটা কিন্তু লিনিয়ার, এটা কিন্তু লিনিয়ার ইকুয়েশন। যদি আপনাকে থ্রাইস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড কিউব দেয় তাহলে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে। সো আপনি কিন্তু ভুলেও কিন্তু কোয়াড্রেটিক যেগুলো ইকুয়েশন আছে সেগুলো আপনি সলভ করতে যাবেন না। কতটুকু আপনি সলভ করবেন এটা আপনাকে বুঝতে হবে। ম্যাথ মানে পেয়েছেন আর সলভ করা শুরু করে দিয়েছেন এবার কিন্তু হবে না। সো এই ছিল 4 নম্বর। আমি আবারও বলছি, 4 নম্বরে ছিল সিস্টেমস অফ লিনিয়ার ইকুয়েশনস উইথ 2 or 3 আননোনস। 2টা অথবা 3টা, 4টা না, 2 অথবা 3। এখানে 3টা আছে, এক্স ওয়াই জেড। এটা কিন্তু লিনিয়ার ইকুয়েশনস, কোনো এক্স মানে স্কোয়ার নাই বা কোনো কিউব নাই। ফাইন। এবার 5 নম্বরে আছে, হোপফুলি আপনারা ক্লাসটা খুবই এনজয় করছেন, ক্লাসটা প্লিজ শেয়ার করে দিবেন সবার জন্য। ওকে, এবার আমরা যাব হচ্ছে, দেখুন কোথায় আমরা যাব হচ্ছে এবার 5 নম্বরে, এক্সপোনেন্ট অ্যান্ড লগারিদম। এক্সপোনেন্ট মানে সূচক, লগারিদম মানে হচ্ছে লগ। আচ্ছা, সো এই আসলে এক্সপোনেন্ট, আচ্ছা এক্সপোনেন্ট আসলে একটা কথা, আসলে একটা অ্যান্সার না দিয়ে আসলে পারছি না। মানে আপনার এই কোর্স করলে 100-এর মধ্যে কত কত পেতে পারেন, একটু কি জিজ্ঞেস করবেন নিজেকে যে এই কোয়েশ্চেনটা করা কি আসলে ম্যাচিউরড কোয়েশ্চেন ছিল কিনা। মানে আপনি 100-এর মধ্যে কত পাবেন, এই কোয়েশ্চেনটা করা কি আদৌ ম্যাচিউরড কিনা। আস্ক ইউরসেলফ। আমি অ্যান্সার কি দিব? আপনি যদি কোয়েশ্চেনটাই না হয় তাহলে আমি বলতে পারি যে নট এভরি কোয়েশ্চেন ডিজার্ভস অ্যান অ্যান্সার। সব প্রশ্নের অ্যান্সার আসলে হয় না। ওকে, আপনি 100-এর মধ্যে 0 পেতে পারেন, কারণ আপনি পরীক্ষার হলে আপনার মাদারবোর্ড কাজ করলো না, আপনার হার্ড ডিস্ক কাজ করলো না। এক্সাম হলে আপনি মানে কী ধরনের প্রশ্ন অ্যাকচুয়ালি আমি মানে বুঝলাম না জিনিসটা। আমি সরি টু সে। ফাইন। তো সূচক এবং লগারিদম মানে এটা আসলে কি জিনিস? সো এখানে আর একটা টার্ম আছে যে এক্সপোনেনশিয়াল অ্যান্ড লগারিদম ফাংশনস। মানে সূচকের আপনার একটা বড় ম্যাথ দিতে পারে, একটাই ম্যাথ দিতে পারে সূচকের বড় 5 মার্কসের, অথবা সূচক এবং লগারিদম মিক্স করে কিন্তু আপনাকে ম্যাথ দিতে পারে। তো আপনাকে ধরেন একটা ম্যাথ দিল সূচকের, আরেকটা ম্যাথ দিল লগারিদমের। ওরা বলছে আপনাকে যে না, আমাদের এইটা করারও রাইট আছে, আমরা একটা ম্যাথ দিব, শুধু সূচক দিব 5 মার্কস, শুধু লগ দিব 5 মার্কস। বাট তখন কিন্তু ম্যাথটা ফাংশনস, অনেক বেশি ফাংশনস থাকবে, অনেক বেশি বড় হবে ম্যাথটা। অ্যাজ লাইক মানে এটা অ্যাকচুয়ালি তাদের ইচ্ছা। এখন ধরেন আপনাকে সূচকের ম্যাথ দিল, লগের ম্যাথ দিল না, আপনি মামলা করতে পারবেন না। ইভেন সূচক এবং লগের ম্যাথ দিলই না, আপনি কিছুই করতে পারবেন না। কিন্তু ধরেন আমি বললাম যে আপনি 32কে মানে অ্যাকচুয়ালি কি জিনিস, সূচক জিনিসটা কি, সূচক জিনিসটা অ্যাকচুয়ালি কি। আমি বললাম যে 32কে 2-এর উপর পাওয়ার দিয়ে, মানে 2-এর উপর কত পাওয়ার দিয়ে আপনি 32 লিখতে পারেন, এই হলো সূচক। 2-এর উপরে আপনি কত পাওয়ার দিয়ে লিখতে পারেন 32, সেটা হচ্ছে 2^5। আচ্ছা ফাইন। এখন আসলে লগটা কি জিনিস? একই জিনিস, যে 32-এর উপরে পাওয়ারটা কত হবে, মানে 2 ভিত্তিক, মানে 2-এর উপরে আপনি কত পাওয়ার দিবেন। সো এখানে এমন সাপোজ 2^5, এটা কিন্তু অ্যান্সার। সো আপনি এখানে লগ দিলেন, লগ যদি এখানে বেসটা মানে ভ্যালুটা অ্যাকচুয়ালি মানে আপনার মান যেহেতু 2, তার মানে অ্যাকচুয়ালি বেসটা এখানে কিন্তু 2 হবে। এই যে এক্সটা আপনি এই কাজটা করলেন, এটাই কিন্তু অ্যাকচুয়ালি হবে লগের ম্যাথ। সো এখানে লগ 2 এটা কিন্তু 1, আর এই 5 কিন্তু চলে যাবে এখানে চলে আসবে, মানে এই জাস্ট এখানে লগের সামনে চলে আসবে। সো অ্যান্সার কিন্তু 5, যেটা সূচকও 5, লগে কিন্তু অ্যান্সার কিন্তু 5। সো এখানে কিন্তু আমাদের 5 নম্বর শেষ। এবার যাবো আমরা 6 নম্বরে। 6 নম্বরে বলা হচ্ছে যে অ্যারিথমেটিক অ্যান্ড জিওমেট্রিক সিকোয়েন্সেস অ্যান্ড সিরিজ। অ্যারিথমেটিক সিরিজ থাকবে এবং থাকবে হচ্ছে জিওমেট্রিক সিরিজ। এখন অ্যারিথমেটিক সিরিজটা আসলে কি জিনিস, জিওমেট্রিক সিরিজটা অ্যাকচুয়ালি কি জিনিস একটু আমরা জানবো। জিওমেট্রিক মানে তো জ্যামিতি, অ্যারিথমেটিক মানে হচ্ছে পাটিগণিত, আমি ওদিকে গেলাম না। বাট আসলে সিরিজটা কি জিনিস? আচ্ছা, ব্যাপার হলো যে ধরেন আমি আপনাকে বললাম যে অ্যারিথমেটিক অ্যাকচুয়ালি কি জিনিস, অ্যারিথমেটিক সিরিজটা কি জিনিস, অ্যারিথমেটিক সিরিজটা কি জিনিস, অ্যারিথমেটিক সিরিজটা কি জিনিস। আমি বললাম সে ফর এক্সাম্পল ধরেন অ্যারিথমেটিক সিরিজটা কি জিনিস, প্রশ্ন আসতে পারে।
মানে যেহেতু সিলেবাসে আসে তো কিছু বলার নাই। 1 4 7 1 4 7 10 দেখেন 1 4 এ 3 গ্যাপ, 4 7 এ 3 গ্যাপ, 7 10 এ 3, এই যে একই গ্যাপ নির্দিষ্ট গ্যাপে কিন্তু ওরা এগিয়ে যাচ্ছে, এটার নামই কিন্তু অ্যারিথমেটিক সিরিজ। এখন দেখবো আমরা জিওমেট্রিক সিরিজটা অ্যাকচুয়ালি কি জিনিস। জিওমেট্রিক সিরিজটা কি জিনিস, আমি বললাম যে 2 ডাবল 4, 4 ডাবল 8, 8 ডাবল 16, এই যে ডাবল ডাবল করে বাড়ছে এটার নাম হলো জিওমেট্রিক সিরিজ। জ্যামিতিক হারে বাড়ছে, ডাবল ডাবল করে বাড়ছে, ডাবল ডাবল রিডাবল মানে 3 গুণ করে বাড়ছে, এটা নাম হচ্ছে এটা। ফাইন, সো আপনাকে বলছে যে এই ধরনের ম্যাথ থাকতে পারে। 6 নম্বর শেষ। এবার আমরা যাবো হচ্ছে 7 নম্বর ম্যাথে। 7 টপিক নম্বর 7। সো আপনাকে কিন্তু সিলেবাসটা খুব ভালো করে বুঝতে হবে। আমি আবারও বলছি, ম্যাথের মার্কস ভালো পাওয়ার পূর্ব শর্তে হচ্ছে খুব ভালো সিলেবাস বুঝতে হবে এবং খুব ভালো একজন গাইডেন্স লাগবে যে ট্রু ম্যাথ জানে। এটা আপনার বড় ভাই হতে পারে, আপনার বাবা হতে পারে, আপনার বোনও হতে পারে, এনিবডি ক্যান বি, এনিবডি, বাট তার নলেজটা ট্রু থাকতে হবে এবং যে ট্রুলি সিলেবাস বুঝে কোনটা আপনাকে পড়তে হবে, কোনটা বাদ দিতে হবে এটা। এবার বলছে আপনাকে যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট বিসিএস এর সিলেবাসের, ম্যাথের সিলেবাসের যে 7 নম্বর, মানে আপনাকে জ্যামিতি, লাইন, অ্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল রিলেটেড থিওরি মানে উপপাদ্য, থিওরি অফ পিথাগোরাস, সার্কেল থিওরি, তারপরে করোলারিস। ওকে, সো আপনাকে কিন্তু কোনো কিছু বাদ দেয় নাই, মানে উপপাদ্য আপনাকে সবগুলোই পড়তে হবে 6 থেকে 10-এ। আচ্ছা, এখন বলে রাখি আমাদের যে কোর্সটা আমরা চালু করেছি সেখানে কিন্তু আমরা উপপাদ্য পড়াবো 100। এখন বলতে পারেন এতগুলো পড়ার টাইম আছে? উপপাদ্য কিন্তু আদৌ কমন পড়ে না, কখনোই কমন পড়ে না। বাট আমি বলে নেই যে 38 বিসিএস এ কিন্তু উপপাদ্য একটাও আসে নাই, বাট 37-এ ছিল 3টা, 35-এ ছিল 2টা, 36-এ ছিল আপনার 2টা, 40তম ছিল 2টা। সো 38-এ একটাও আসে নাই, বাকি প্রত্যেকটা কিন্তু এক্সামে 2টা 3টা করে আসছে। সো 41-এ যে 2টা 3টা আসবে না কি গ্যারান্টি আছে? সো আপনি 40+ আপনি যদি আশা করতে চান, ডেফিনেটলি আপনাকে উপপাদ্যের উপরে কিন্তু আপনাকে ট্রাস্ট করতে হবে খুব ভালো। আপনি যদি না জানেন তাহলে ফরেন অ্যাডমিন পুলিশ আপনার হাতছাড়া হয়ে যাওয়ার দারুণ চান্স আছে। আচ্ছা, এবার 8-এ বলছে আপনাকে এরিয়া রিলেটেড থিওরি, মানে আপনার চতুর্ভুজের মানে এরিয়া যেগুলো আছে, ত্রিভুজের এরিয়া সব মানে আপনার কোনো কিছু বাদ দেয়নি কিন্তু ওরা। এবার বলছে আপনাকে যে ম্যানসুরেশন মানে পরিমিতি, ম্যানসুরেশন মানে পরিমিতি। সে ফর এক্সাম্পল মানে আপনাকে বলা হচ্ছে ম্যানসুরেশন। ওকে, আচ্ছা, যেটা অ্যাকচুয়ালি ধরেন পরিমিতি, ম্যানসুরেশন মানে ধরেন পরিমিতি। সে ফর এক্সাম্পল কেমন জিনিসটা, ধরেন আপনার এই বাসা আপনি রং করাবেন। সো আপনার ধরেন আপনার ওয়ালে রং করাবেন, ধরেন এই ওয়ালটা একটা আয়তক্ষেত্র, ওই ওয়ালটা আয়তক্ষেত্র, এই ওয়ালটা আয়তক্ষেত্র, আপনি কতটুকু মাপবেন, মেপে আবার প্রতি স্কোয়ার ফিট কত টাকা আপনাকে রঙে খরচ করতে হবে, এটা কিন্তু মেপে আপনি বলতে পারবেন যে রং মিস্ত্রিকে, বাবা আমার এই ঘরটা এত টাকার মধ্যে রং করে দিতে হবে। এটা কিন্তু পরিমিতির বাস্তব উদাহরণ। ফাইন, এবার আপনাকে বলছে যে কার্তেশিয়ান জিওমেট্রি, এই জিনিসটা অনেকেই কম বুঝে, অনেকে বেশি বুঝে, অনেকে বুঝেই না। তো আসলে জিনিসটা কি আমরা আজকে একটু আলাপ করবো। আসলে কার্তেশিয়ান জিওমেট্রিটা কি, মানে শুনতে মনে হয় হ্যাভি জিনিস, মানে কি জানি কঠিন। আসলে জিনিসটা কিন্তু কার্তেশিয়ান কোঅর্ডিনেট জিওমেট্রি। আমি আবারও বলছি, ধরো আমরা কি বলেন লিওনেল আন্দ্রেস মেসি, আমরা বলি লিওনেল মেসি, আন্দ্রেস কথাটা বলি না। ঠিক এরকম যে এখানে বলা আছে কার্তেশিয়ান জিওমেট্রি, বাট অ্যাকচুয়ালি কথাটা হবে কার্তেশিয়ান কোঅর্ডিনেট জিওমেট্রি। এটা কোঅর্ডিনেট ওয়ার্ডটা ওরা দেয় নাই। সো এখানে ডিস্টেন্স ইকুয়েশন এবং স্ট্রেট লাইন আসলে কি থাকে দেখেন আমি বলি। মানে একটা সরল রেখার ঢাল থাকে, ঢাল, যে এই সরল রেখাটা কি পরিমাণ ধরেন বাঁকলো ঢাল থাকে একটা, ধরেন সে ফর এক্সাম্পল এরকম জিনিস, ধরেন এই একটা সরল, ধরেন এখানে 1, এখানে ধরেন এরকম, এটা কতটুকু বাঁকছে এরকম। ধরেন এই জিনিসটা অ্যাকচুয়ালি লাগে কোথায়, আপনি একটা ব্রিজ করবেন, ব্রিজ
কতটুকু ঢালু হবে, যেন এর কতটুকু উঠবে, কতটুকু নামবে, এটা কিন্তু ঢাল, এটা কিন্তু কাজে লাগবে আপনার দারুণভাবে। আপনি কতটুকু হাই করবেন, কতটুকু নিচ থেকে উঠছেন, কতটুকু ডাউন করবেন, এটা ঢাল, মানে একটা সরলরেখার ঢাল। আচ্ছা, এবার আপনাকে বলতে পারে যে ঢাল, এবারে যে একটা সরলরেখার মধ্যবিন্দু, এটা কিন্তু কার্টেসিয়ান জ্যামিতি। এবার বলতে পারে যে একটা সরলরেখার দূরত্ব এটা। সো ঢাল, মধ্যবিন্দু এবং দুই প্রান্তের দূরত্ব, এইটাই মানে হচ্ছে কিন্তু কার্টেসিয়ান কোঅর্ডিনেট জিওমেট্রি বা শুধু কার্টেসিয়ান জিওমেট্রি। ফাইন, আমাদের সময় কিন্তু প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এবার আপনাকে বলতে সেট থিওরি। সেট আপনার অনেক ধরনের সেট থাকে আপনার, আমরা যেগুলো পড়ে আসছি 9-10-এ। আপনার ধরেন যে কাপ ক্যাপ যেগুলো বলে, কাপ ক্যাপ এরকম, এগুলো অ্যাকচুয়ালি সেট, এটা আমরা জানি। ভ্যান ডায়াগ্রাম, ওকে। সো ভ্যানের যে ম্যাথগুলো আছে, ধরেন আপনার 2 বৃত্তের ম্যাথ, 3 বৃত্তের ম্যাথ, এই ম্যাথগুলো এটা কিন্তু কমন একটা ম্যাথ থাকবেই এই পরীক্ষায়। এবার আপনাকে বলা যে কাউন্টিং প্রিন্সিপাল, মানে যেটা অ্যাকচুয়ালি পারমিটেশন, কম্বিনেশন এবং ইলেমেন্টারি প্রবাবিলিটি। আপনাকে বলা হচ্ছে ইলেমেন্টারি প্রবাবিলিটি, সম্ভাব্যতার ম্যাথগুলো আসবে ইলেমেন্টারি লেভেলের। সো আপনার খুব হাই ক্লাস লেভেলের সম্ভাব্যতার ম্যাথ দরকার নাই, খুব এলিমেন্টারি লেভেলের ম্যাথ থাকবে। আর পারমিটেশন কম্বিনেশন জিনিসটা কিন্তু এটাকে আমরা জানি, আমি একটু ডিসকাশন করে নেই সামান্য হালকাভাবে। ধরেন আমি আপনাকে বললাম, ধরেন এ বি সি, সো আপনি 3টে থেকে 2টা করে আপনি নিবেন। সো এটা হবে, একটা হলো আপনার পারমিটেশন বা বিন্যাস, আরেকটা হলো কম্বিনেশন বা সমাবেশ। আচ্ছা ফাইন, সংক্ষেপে মনে রাখবেন যে সমাবেশে সিরিয়াল কোনো ব্যাপার না, আপনি যেভাবে করেন সমস্যা নাই। বাট পারমিটেশন যদি আপনি সিরিয়াল ব্রেক হয়, নতুন নতুন কিন্তু শব্দ তৈরি হবে। কারণ আমি বললাম যে ধরেন এ বি, বি এ, তারপর ধরেন বি সি, সি বি, ওকে, এ সি, সি এ, এটা। বাট এখন দেখুন যে এ বি বি এ, এখান থেকে একটা এ বি, বিসি সি এ সিবি, এখান থেকে একটা বিসি, এখান থেকে যে কোনো একটা এসি সি এ, এসি বা সি এ, এখান থেকে একটা। সো আপনি বলেন না আমি এবি লিখবো না, আমি বি এ লিখবো, সই, ফাইন। আমি বিসি লিখবো না, আমি লিখবো সিবি, সই, কোনো প্রবলেম নাই। আপনি এসি লিখবেন না, লিখবেন সি এ, ফাইন। বাট যে কোনো একটা আপনাকে চুজ করতে হবে, হয় বাম পাশ নাহলে ডান পাশ। তার মানে পারমিটেশন কম্বিনেশনের মূল সামারি হচ্ছে যে আপনাকে কম্বিনেশনের সিরিয়াল ব্রেক হলে কোনো সমস্যা নাই, বাট পারমিটেশন যদি সিরিয়াল ব্রেক হয় তাহলে একটা নতুন শব্দ তৈরি হয়, এটা। সো এই ধরনের কিন্তু ম্যাথ থাকবে আমাদের আশা করি আমরা পুরো সিলেবাস নিয়ে ডিসকাশন করতে পারলাম। সো আমাদের মূল ক্লাস শুরু হবে নেক্সট রোববার থেকে বিসিএস রিটেন ম্যাথের। এখানে আমরা কি করব, আমরা বেসিক্যালি 10 থেকে 40 পর্যন্ত বিসিএস রিটেন ম্যাথের বিগত বছরের কোয়েশ্চেনের পিডিএফ দিব টাইপ করা। কোনো কিছু না বুঝলে আমাকে জিজ্ঞেস করতে পারবেন মেসেঞ্জারে। নাম্বার 2 হলো যে আমরা স্পেশালি উপপাদ্য কিন্তু করাবো 100টা, এবং সেটা লাইভে পড়াবো 6 থেকে 10 পর্যন্ত। এখান থেকে আপনার 15 মার্কস ইনশাল্লাহ কমন পাবেন, অ্যাটলিস্ট 10 মার্কস। এটা কোন 10 মার্কস? এটা হচ্ছে টপ অর্ডারের 10 মার্কস, যেটা অন্য কোথাও করা কিনা আমি জানি না, এটা। সো ইনশাল্লাহ আমরা আগামীকাল ডিসকাশন করব মেন্টাল অ্যাবিলিটির পুরো সিলেবাস নিয়ে। আগামীকাল মানে আগামী মঙ্গলবার, আর অ্যাকচুয়ালি ডে আফটার টুমোরো, আজকে রবিবার ছিল। সো হোপফুলি, আর যারা মানে আপনি যেখানে কোচিং করান না কেন, আমি ফিল করি যে আপনি এখানে জাস্ট 510 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলেন, মানে অ্যাটলিস্ট আপনি ভালো একটা গাইড পেলেন। ধরেন আপনার ক্লাস ভালো লাগলো না, ফাইন, কোনো ব্যাপার না, বাট আপনি ভালো একটা গাইডেন্সের আন্ডারে থাকবেন, এটুকু আপনি কনফার্ম করতে পারবেন। আপনি একটা ম্যাথ করে আমাকে খাতা চেক করাতে পারবেন, বা কোনো কিছু একটা না বুঝলে আমাকে জিজ্ঞেস করতে পারবেন, এইটুকু গাইডেন্স আমি বলতে পারি। যদি ধরেন আমার ক্লাস আপনার ভালো লাগলো না, মানলাম, তারপরও একটা ভালো গাইডেন্সের জন্য এখানে আপনি ভালো একটা শেল্টার কিন্তু পাবেন। সো এখানে খুবই সিম্পল ব্যাপার। আর সো এই হচ্ছে ব্যাপারটা এরকম। সো আমাকে মেসেঞ্জারে আপনার নক করতে পারেন, আর এমার্জেন্সি হলে আমাকে কলও করতে পারবেন। নাম্বারটা খুবই সহজ, 01633557799। সো সব ডাবল বিজোড় সংখ্যা। সো আমাদের মূল ক্লাস শুরু হবে নেক্সট রোববার থেকে। আশা করি অ্যাটলিস্ট আপনার 2টা মার্কস হলে কিন্তু বাড়বে পরীক্ষার হলে, এটুকু আমি বলতে পারি। সো আর আজকের ম্যাথের সিলেবাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, আমরা কিন্তু 1 ঘন্টা ডিসকাশন করলাম।
সো আজকে আর এবার বলি যে বই নিয়ে বলি, বই আপনি যে কোনো একটা বই কিনেন, বই কিন্তু কোনো বই কিন্তু ভুল নাই। অনেকে বলে এই বই ভুল, ওই বই ভুল, সেই বই ভুল, এগুলো কিন্তু ফালতু কথা। আপনি ওরাকল বলেন, খুবই ফার্স্ট ক্লাস একটা বই, আমি নিজে দেখছি। অ্যাসুরেন্স বলেন, খুবই ভালো একটা বই। বাট আমি বলবো এই দুই বইয়ের বাইরে যাওয়া দরকার নাই। ওকে, আপনি ওরাকল কিনেন, ওরাকল কিনেন, অ্যাসুরেন্স কিনেন, কোনো ভুল নাই। 100% কিন্তু বই ওকে আছে, কোনো সমস্যা নেই। বাট আপনি একা একা বুঝবেন কিনা, এটা হচ্ছে ফ্যাক্ট। সো একা একা বুঝতে পারবেন, এটা ট্রু। অনেক ব্যাপারেই আপনি বুঝতে পারবেন না, ভালো একটা গাইডেন্স কিন্তু আপনার লাগবে এই ম্যাথের জন্য। একা একা ম্যাথ করতে যান না, ঠকবেন, অনেক সময় নষ্ট করবেন, এই ব্যাপারটা আর কি। সো আজকের ক্লাস নিয়ে বা বিসিএস এর রিটেন ম্যাথের সিলেবাস নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ আস্ক মি। আমি আশা করি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, না পারলে পরবর্তীতে জেনে আমি আপনাদেরকে জানাতে পারবো, এটুকু আমি বলতে পারি। আর আপনাদের ফ্রেন্ডদেরকে অবশ্যই কিন্তু, যে বিসিএস এখনো প্রিলি দেয়নি বা প্রিলি দিবে, এই কোর্স কিন্তু আপনার জন্য কাজে লাগবে। সো আপনি যদি এই যে এতগুলো জিনিস আমরা শিখলাম, আজকে ক্লাসে আলোচনা করলাম, এবং থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, যে অ্যাটলিস্ট সিলেবাসটুকু তো বুঝতে পারছেন এইটা। আর মানে আপনি কোন পর্যন্ত প্র্যাকটিস করবেন, এটা কিন্তু ব্যাপার। এটা কিন্তু একটা ব্যাপার যে আপনি মানে দেওয়া আছে আপনাকে লিনিয়ার ইকুয়েশন প্র্যাকটিস করার জন্য, হ্যাঁ, মানে লিনিয়ার সিস্টেম ইকুয়েশন, আপনি কোয়াড্রেটিক পর্যন্ত চলে গেছেন, ওটা আসবে না পরীক্ষায়। সো আপনি কোন পর্যন্ত আপনি পড়বেন, কোনটা বাদ দিবেন, এটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে আপনাকে, সিলেবাসটা খুব ভালো জানতে হবে আপনাকে। আর কারো কোনো প্রশ্ন আছে থাকলে আমাকে করতে পারেন, আমি ট্রাই করবো অ্যান্সার দেওয়ার জন্য। বিসিএস রিটেন ম্যাথ বেসড প্রিপারেশন নিলে পিলি কনসেপ্ট, ও মাই গুডনেস, আপনি যদি দৌড়াতে পারেন আপনি হাঁটতে পারবেন না, কি বলেন? শোনেন, আগে একটা অ্যাড দিত ছোটবেলায়, আমি দেখতাম যে অ্যারোম্যাটিক কি সমৃদ্ধ সাবান, মানে সমৃদ্ধ হচ্ছে একটা ধরেন গ্লিসারিন সমৃদ্ধ সাবান, গ্লিসারিন সমৃদ্ধ সাবান। আচ্ছা, এখন ব্যাপার হলো যে সাবান উৎপাদন করলে এই জিনিসটা কিন্তু অটোমেটিকলি আসবে, গ্লিসারিন জিনিসটা অটোমেটিকলি আসবে, প্রত্যেকটা সাবানের সঙ্গে কিন্তু আসে গ্লিসারিন সমৃদ্ধ সাবান, মানে এটা একটা ভাব। কিন্তু কোনো সাবানই এমন নাই যে যার মধ্যে গ্লিসারিন নাই, গ্লিসারিন ছাড়া সাবান উৎপন্ন হয় না। সো এটা হচ্ছে পিলি, এটা হচ্ছে রিটেন। যখন আপনি সাবান উৎপন্ন করবেন তখন এই জিনিসটা অটোমেটিকলি উৎপন্ন হবে। আইবিএ, এমবিএ, জিআরই ম্যাথ হ্যাঁ ফলো করে, জিআরই ফলো করে। ইভেন আইবিএতে কেউ যদি জিমেটে 550 ক্রস করতে পারে, তার আইবিএর এমবিএতে জাস্ট ভাইবা ফেস করলে কিন্তু হবে। এনিওয়ে, নাম কি? তানিম। সো কোর্স, আচ্ছা আমি ফার্স্ট বলি, এই ধরনের কোর্স কখনো প্ল্যান করে হয় না। মানে বিসিএস এর রিটেন ম্যাথের 20টা ক্লাস, মেন্টাল এবিলিটি 20টা ক্লাস, উপপাদ্যের 20টা ক্লাস, এইটুকু হচ্ছে সিলেবাস। বাকি কোন সিলেবাসে কি পড়ানো হবে এটা অ্যাকচুয়ালি প্ল্যান করে হয় না, অন্তত এই ধরনের কোর্সে প্ল্যান হয় না জিনিসটা। বাট এইটুকু বলতে পারি, আপনি আশ্বস্ত থাকেন যে আমি ড্রাইভ করব একটা জায়গায়, আমি আপনাদেরকে নিয়ে যাব, এইটুকু ইনশাল্লাহ বিলিভ করতে পারেন। এর বাইরে চিন্তা করার দরকারই নাই প্লিজ। আর কারো কোনো থাকলে কোয়েশ্চেন প্লেস করতে পারেন, সিলেবাস নিয়ে কিভাবে একটু ভালো মার্কস তোলা যায়, বা যে কোনো কোয়েশ্চেন, মানে ইউ মে আস্ক মি প্লিজ। সো হোপফুলি আমাদের নেক্সট মঙ্গলবারে কিন্তু আমরা ডিসকাশন করব মেন্টাল এবিলিটি নিয়ে। নেক্সট মঙ্গলবার, মানে অ্যাকচুয়ালি আগে তো আমাকে সিলেবাস বুঝতে হবে, আমি কি প্রিপারেশন নেবো আবল তাবল, একজন এক একটা বলে, এক একজনটা পড়াশোনা করে দিই। সো আমাদের নেক্সট মঙ্গলবার কিন্তু আমরা আলাপ করব সিলেবাস হচ্ছে মেন্টাল এবিলিটি, পুরো সিলেবাস নিয়ে। আমাদের যে কোর্সটা, এটা কিন্তু এখানে কিন্তু মেন্টাল এবিলিটি আছে, বিসিএস এর রিটেন ম্যাথ আছে হচ্ছে উপপাদ্য, এক্সক্লুসিভ একটা কোর্স। ওকে, থ্যাংক ইউ। এক্সাম সিস্টেম দিলে কি, এক্সামটা আপনারা কিন্তু বাসায়, অনেক ওয়েবসাইট আছে, অনেকেই এক্সাম নেয়। আমার এই কোর্সে কোনো এক্সাম থাকবে না, আমি পড়াবো ক্লাসে, এটুকুই। সো এটুকু অ্যাটলিস্ট কিন্তু আপনার 5টা মার্কস হলেও বাড়বে, এমন 5 মার্কস, যেই 5 মার্কস কিন্তু অনেক হায়ার লেভেলের 5 মার্কস। প্রথমে পাটিগণিত বীজগণিত না, প্রথমে শুরু করবো আমরা বিসিএস এর রিটেন ম্যাথ দিয়ে।
তারপরে শুরু হবে মেন্টাল এবিলিটি, তারপরে শুরু হবে উপপাদ্য। নাই আইবিএমবি কোনো কোর্স নাই, কোনো ব্যাংকের কোর্স নাই। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অ্যাগেন। হোপফুলি আমাদের আর কোনো কোয়েশ্চেন নাই, থাকলে আমরা পরবর্তীতে করবো বা আমাকে মেসেঞ্জারে নক করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।